গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল। সেই আবহে বুধবার লোকসভায় তার বসার আসনের ছবি পোস্ট করে ইঙ্গিতপূর্ণ কথা লেখায় দেবকে নিয়ে জোরালো হয় জল্পনা। ছবিতে দেখা যায় লোকসভার বসার আসনের সামনের এলইডি স্ক্রিন, তাতে তার নাম লেখা, পাশে তার নাম লেখা বোর্ডও। সেই ছবি পোস্ট করে দেব লিখেছিলেন, আর মাত্র কয়েক ঘন্টা, এবার কি তাহলে সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন দেব? বৃহস্পতিবার সন্ধ্যাতেই কলকাতা ফিরে দেব জানান, আগামী লোকসভা নির্বাচনে পুরোপুরি দিদির ওপর নির্ভর। আমার দলের নেত্রী দিদির সঙ্গে 10 বছর ধরে কথা হচ্ছে, নতুন করে কথা বলার কিছু নেই। দেব ঠিক কি বলেছেন শোনাই আপনাদের আগে। পদে থাকি বা পদে না থাকি, 2024-এর লোকসভা নির্বাচন আমার মনে হয় পুরোপুরি দিদির উপরে নির্ভর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন? কথা হয়েছে কি? কেন হবে না? কেন? আমার দলের নেত্রী আমার সঙ্গে দিদির গত 10 বছর ধরে কথা হচ্ছে, নতুন করে কথা বলার কিছু নেই। কি বলছো? কেন রেজিগনেশন দেবো? কেন? আমি সত্যি জানি না কি 2024-এ কি হবে, আমি কি দাঁড়াবো না, সেইটা অ্যাকচুয়ালি প্রশ্নের একটা জায়গা আছে। ডেফিনেটলি আমার মাথায় কিছু চলছে, আমি মিথ্যে কথা বলবো না, অস্বীকারও করবো না, কোনো জল্পনাও দেবো না কি আমার মাথা চলছে কি এবারে আমি হয়তো নাও দাঁড়াতে পারি। কিন্তু দেখো, আমার কাছে না সম্পর্ক খুব বেশি ইম্পর্টেন্ট। আমার সঙ্গে, আমি দিদিকে অত্যন্ত ভালোবাসি এবং আমার সঙ্গে দিদির অদ্ভুত একটা সম্পর্ক। সেখানে আমার একার ডিসিশন নিলে কিছু আমার একার নেই। আমার মনে হয় কি দিদির সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়েছে, আবার হবেও। এবারে এইটা পুরোপুরি আমার তরফ থেকে তো আমি সিদ্ধান্ত নিচ্ছি, এবার পুরোপুরি দিদির উপরেও ডিপেন্ড করছি কি দিদি কী চাইছি। ডেফিনেটলি আমি আমার মনের কথা দিদিকে বলেছি। এখানে মনের কথা বলা, যদি অন্য দলকে জয়েন করা হয় সেটা তাদের ব্যাপার। ঘাটালের সাংসদ দেব এবং তাকে নিয়ে জল্পনা চলছেই, তবে দেবের যে বক্তব্য তার সঙ্গে সম্পর্ক খারাপ হয়নি এবং তিনি রিজাইনও করছেন না। সম্পর্ক ভালো রাখাটা তার কাছে গুরুত্বপূর্ণ এবং মাথায় তার চলছে তিনি এবার দাঁড়াবেন কি দাঁড়াবেন না জানেন না। অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য দেবের, এবং এই বিষয় নিয়ে একটু কথা বলবো। আমাদের প্রতিনিধি এলিনা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। এলিনা, গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল, তারপর দেবের ছবি পোস্ট, তাকে ঘিরে আরো জল্পনা উঠতে যায়। এই পরিস্থিতি দেবের মন্তব্য, তিনি বলছেন যে তিনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না জানেন না, এবং এরই পাশাপাশি তিনি বলছেন তার মাথায় ডেফিনেটলি কিছু চলছে। তাহলে সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুদিন আগেই বলেছিলেন যে তিনি দেবকেই আবার লোকসভার ভোটে দাঁড় করাবেন। এই জায়গা থেকে কি পরিস্থিতি তৈরি হয়েছে এবং দেবের তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া আর মিলেছে? একেবারে রুমকি, দেখো, এতক্ষণ ধরে আমরা দেবের বক্তব্য শুনছিলাম। গতকাল তিনি মন্তব্য রেখেছেন, পার্লামেন্টে তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে দেব কিন্তু গতকালই সংসদে কথা বলেছেন যে এই মাস্টার প্ল্যান 1950 সাল থেকে পড়ে রয়েছে। ঘাটাল নিয়ে মানুষের ভাবা উচিত, ঘাটাল নিয়ে এবার ভাবা উচিত। যে মাস্টার প্ল্যান হয়ে রয়েছে সেই প্ল্যান এখনো পর্যন্ত কেন একেবারে বাস্তবে রূপায়িত হলো না, সেই প্রশ্ন কিন্তু ছুড়ে দিয়েছেন দেব। এবং একের পর এক গত 3রা ফেব্রুয়ারি থেকে আমরা দেখছি দেবের সমস্ত ইঙ্গিতপূর্ণ যে পোস্ট বা ইঙ্গিতপূর্ণ মন্তব্য, সেই মন্তব্যগুলি একটার পর একটা প্রশ্ন কিন্তু ছুড়ে দিচ্ছে। তাহলে কি দেব রাজনীতি ছাড়ছে? অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এলিনা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে একবার আপনাদের শোনাই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কি বলেছেন, শুনুন। আর কয়েকটা দিন পরেই তো আবার আমাদের নোটিফিকেশান আসবে লোকসভা নির্বাচনের জন্য। দেব মহাশয় কেন এটা করছেন, এটা কি আছেন সেটা তিনারাই বলতে পারবেন, কতটা কি গুরুত্বপূর্ণ আছে। তবে আর 2 দিন সম্ভবত অ্যাসেম্বলি চলছে, তো এখন কিছু ফুটেজ নেওয়ার জন্য ওটা হতে পারে, বা তিনি একজন এমপি হিসাবে যার যে পারফরমেন্স করার দরকার ছিল সেটা ব্যর্থ হয়েছে, ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য হয়তো এখন এই ইস্তফা দিয়ে দেবো বা এটাই শেষ দিনের নাটক করছে। প্রকাশ্যে থাকার জন্য, খবরের শিরোনামে থাকার জন্য হয়তো করছেন, এরকমটাই আশঙ্কা প্রকাশ করলেন নওশাদ সিদ্দিকী। আপনাদের একবার শোনাই হিরণ তিনি ঠিক কি বলেছেন। আমাদের প্রতিনিধি বিট্টুকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে হিরণ কি বলেছেন আপনাদের শোনাই। কয়েকদিন আগে আপনি বললেন দেব যদি পার্টি থেকে দাঁড়ায় এটা পার্টির সিদ্ধান্ত, কোনো আপত্তি নেই, কিন্তু দেবকে প্রমাণ করতে হবে দেব নির্দোষ। আজকে কি একইভাবে কি আপনি একই কথা বলবেন? তার কারণ বেশ কিছু অডিও ভাইরাল হচ্ছে, যেটা শোনাও যাচ্ছে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কি বলবেন? প্রথম কথা হলো যে আপনি বলছেন দেব হিরণের মধ্যে দ্বন্দ্ব, একদম দেবের হিরণের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই।
দেব আমার অত্যন্ত ভালো বন্ধু। দেবের সঙ্গে সেই 2007-এর সাত থেকে আমার পরিচয়। তো দেবের সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো বারবার বলেছি কোনো খারাপ সম্পর্ক নেই। দেব অত্যন্ত ভালো অভিনেতা, আমি শ্রদ্ধা করি দেবকে অভিনেতা হিসাবে। কিন্তু চোর দেবকে আমি একদমই, শ্রদ্ধা তো দূরের কথা, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি আজকে থেকে নয়, গত 2.5 বছর ধরে একটাই কথা বলে এসেছি। আপনার চ্যানেল প্রথম দেখিয়েছিল যে দেব বিরাট বড় চোর, এবং আমি যা বলে এসেছিলাম যে দেব 30% কমিশন নেয়, সেটা তার দলের নেতা নিজেই আজকে বলছে। দেবের হয়তো ফ্যানেদের আমার উপর খুব রাগ হয়েছিল যে হিরণদা এরকম হয়তো হিংসেতে বলছে, হিরণদাদের রাগ থেকে বলছে। কিন্তু প্রথম কথা হলো যে আমার হিংসে, আমার রাগ তো আরও অভিনেতা আমার বন্ধু আছে, তাদের সম্বন্ধে আমি বলছি না। আরও অভিনেতা অভিনেত্রী, তারা সাংসদ আছেন, তারা এমএলএ আছেন, তাদের সম্বন্ধে কিছু বলছি না। সিবিআই ইডি এনামুল হকের কাছ থেকে টাকা নেওয়ার জন্য তদন্ত করছেন, সেটা ওনাকে প্রমাণ করতে হবে যে না উনি নির্দোষ। এবং ওনার দলের নেতারাই বলছেন যে উনি 30% কমিশনের নিচে কাজ করেননি আজ অবধি গত 10 বছর। দেবের নিজের দাদা পর্যন্ত বলেছে, আপনার চ্যানেলেতেই আপনারা খবরটা ব্রেকিং নিউজ করেছিলেন, যে ওর নিজের দাদা বলছে যে আমি প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাইনি কারণ আমি তৃণমূল কংগ্রেসকে কাটমানি দিতে পারিনি বলে। বলে এত কিছু অভিযোগ সত্ত্বেও কিন্তু সিবিআই ইডি আসেনি, তার মানে এটা স্পষ্ট যে সিবিআই ইডি কিন্তু বিজেপির কথায় চলে না। যদি চলতো তাহলে কিন্তু দেবকে 100 বার ধরে ডেকে পাঠাতো। সিবিআই ইডি 3 বার ডেকে পাঠিয়েছে দেবকে গত 2.5 বছরে। তাহলে আপনি দেবকে চোর বলছেন সরাসরি? আজকে নয়, আমি বলছি না, গ্রাম বাংলার মানুষ বলছে, ওনার নিজের দলের নেতা বলছে। এই বারবার বিধানসভার অভ্যন্তরে তৃণমূল নেতৃত্বকে দেখলে আপনারা চোর চোর আঙ্গুল চোখ রেখে আঙ্গুল তুলে বলছেন চোর চোর চোর। ক্যামেরা চলছে রিপাবলিক বাংলার, আপনি দেবকে সরাসরি বলতে পারবেন দেব চোর? আপনি বলুন না, আমি তো আপনাকে সমস্ত তথ্য দিচ্ছি। আপনার চ্যানেল বলুক দেব চোর, আমি তো 2.5 বছর ধরে বলে আসছি যে প্রমাণ করুক, যে দেব প্রমাণ করুক যে সে সিবিআই ইডির কাছে নির্দোষ। দেব নিজেকে নির্দোষ প্রমাণ করুক, অন্তত এরকমটাই মন্তব্য করছেন বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জি। অবশ্যই দেবের যে এই কয়েকদিনের যে ছবি, তাতে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে একটা জল্পনা উঠে আসছে। আর এই জায়গা থেকেই শুভেন্দু অধিকারী তিনি ঠিক বলছেন, বিরোধী দলনেতা, শুনুন। এমপি সিট থেকেও রেজিগনেশনটা শুধু সময়ের অপেক্ষা। দেব যে এজেন্ট দিয়ে কমিশন তোলে এটা সবাই জানে, ঘাটালে কাটমানি দিতে হয়, এটা শুধু দেবের নয়, সব তৃণমূল এমপি। এনামূলের টাকায় দেব যে সিনেমা করেছে এটা তো প্রমাণিত তো সত্য। 5 কোটি টাকা অ্যাকাউন্টে নিয়েছে এবং সেই টাকায় সিনেমা করেছে। তাই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট চাইলে ব্যবস্থা তো নিতেই পারে। ওটা কি করবে ও জানে। তবে আমার কাছে যেটুকু খবর আছে যে ওর এমপি সিট থেকেও রেজিগনেশনটা শুধু সময়ের অপেক্ষা। একবারে শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা শুনলাম। আপনারা জানেন গত কয়েকদিন ধরে যে জল্পনা চলছিল তার আরো একটি কারণ বিগত বেশ কয়েকদিনে দেব 3টে পদ থেকে রিজাইন করেছেন। আর এই নিয়েই যতই তিনি মুখে বলুক যে তার সঙ্গে সম্পর্ক ভালো এবং তিনি যে একটা কিছু ভাবছেন সেটাও তিনি স্বীকার করেছেন। আমরা এই বিষয় নিয়ে একবার কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা। একেবারেই এই যে জল্পনা উঠে এসেছে তার কিন্তু একটা প্রশ্ন রয়েছে। এলিনা আমাদের সঙ্গে রয়েছে, আমি একবার শুনে নিই দেবের বক্তব্য আরো একবার শুনুন। পদে থাকি বা পদে না থাকি, 2024-এর লোকসভা নির্বাচন আমার মনে হয় পুরোপুরি দিদির উপরে নির্ভর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন? কথা হয়েছে কি? কেন হবে না, কেন? আমার দলের নেত্রী আমার সঙ্গে দিদির গত 10 বছর ধরে কথা হচ্ছে, নতুন করে কথা বলার কিছু নেই। কি বলছো কেন? রেজিগনেশন দেবো কেন? আমি সত্যি জানি না কি 2024-এ কি হবে। আমি কি দাঁড়াবো না, সেইটা অ্যাকচুয়ালি প্রশ্নের একটা জায়গা আছে। ডেফিনেটলি আমার মাথায় কিছু চলছে, আমি মিথ্যে কথা বলবো না, অস্বীকারও করবো না, কোনো জল্পনাও দেবো না কি আমার মাথা চলছে কি এবারে আমি হয়তো নাও দাঁড়াতে পারি। কিন্তু দেখো, আমার কাছে না সম্পর্ক খুব বেশি ইম্পর্টেন্ট। আমার সঙ্গে, আমি দিদিকে অত্যন্ত ভালোবাসি এবং আমার সঙ্গে দিদির অদ্ভুত একটা সম্পর্ক। সেখানে আমার একার ডিসিশন নিলে কিছু আমার একার নেই। আমার মনে হয় কি দিদির সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়েছে, আবার হবেও। এবারে এইটা পুরোপুরি আমার তরফ থেকে তো আমি সিদ্ধান্ত নিচ্ছি, পুরোপুরি দিদির উপরেও ডিপেন্ড করছে কি দিদি কী চাইছি। ডেফিনেটলি আমি আমার মনের কথা দিদিকে বলেছি। এখানে মনের কথা বলা, যদি অন্য দলকে জয়েন করা হয় সেটা তাদের ব্যাপার। সামনেই লোকসভা নির্বাচন, আর নির্বাচনের আগে দেবের একটার পর একটা পদ থেকে ইস্তফা, পদত্যাগ, আর এই নিয়েই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তারপরে তার গুরুত্বপূর্ণ পোস্ট এবং এবার দেবের যে বক্তব্য, কোথাও গিয়ে একটার পর একটা বিষয় মিলে যাচ্ছে। সম্পর্ক ভালো আছে এটা বলছেন, কিন্তু আদতে কি সম্পর্ক ভালো রয়েছে? আমাদের প্রতিনিধি এলিনা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। এলিনা, একেবারেই মুখে সম্পর্ক ভালো আছে বলছেন দেব, রিজাইন করবেন না বলছেন, কিন্তু অথচ একটার পর একটা পদ থেকে তিনি কিছুদিন আগেই 3টে পদ থেকে রিজাইন করেছেন। সেই জায়গা থেকে কতটা ভালো সম্পর্ক রয়েছে দলের সঙ্গে? তৃণমূলের সঙ্গে কি দূরত্ব বাড়লো দেবের?
রুমকি দেখো মুখে যদি তিনি বলেনও যে বলছেন দেব যে ভালো সম্পর্ক রয়েছে দিদির সঙ্গে, তবে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে তাহলে যদি ভালো সম্পর্ক থেকেই থাকে তাহলে কেন গতকাল তিনি সংসদে বললেন পার্লামেন্টে তার আজকে শেষ দিন, কেনই বা বারবার একের পর এক পোস্ট তিনি দিচ্ছেন এবং যেটা কিন্তু অত্যন্ত ইঙ্গিত করছে তাহলে কি তৃণমূলের সঙ্গে দেবের দূরত্ব বেড়ে গিয়েছে। 3টি পদ থেকে 3রা ফেব্রুয়ারি দেব কিন্তু রিজাইন দিয়েছেন। কোন কোন পদ তোমাকে জানিয়ে রাখবো, ঘাটাল রোগী কল্যাণ সমিতির যে চেয়ারম্যান পদ, সেই চেয়ারম্যান পদ থেকে দেব ইস্তফা দিয়েছেন। একই সঙ্গে বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং রবীন্দ্র শতবার্ষিকী কলেজের প্রেসিডেন্ট পদ থেকেও ইস্তফা দিয়েছেন দেব। এবং এই 3টি পদ থেকে ইস্তফা দেওয়ার পর গতকালও তিনি জানালেন যে পার্লামেন্টে আমার শেষ দিন। শুধুমাত্র তাই নয়, সংবাদ মাধ্যমকে তিনি জানিয়ে দিলেন যে আমার মাথাতেও কিন্তু ডেফিনেটলি কিছু চলছে। তাহলে বোঝাই যাচ্ছে যে লোকসভা ভোটের আগে দেব কিন্তু যে কোনো মুহূর্তে কোনো একটা চমক দিতে পারে। দেবের বেশ, অবশ্যই সেই চমকের দিকেই আমাদের নজর থাকবে। এলিনা, অনেক ধন্যবাদ তোমাকে আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি এলিনা ভট্টাচার্য।